68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। প্রত্যেকটি মানুষ আমার ভালোবাসার বস্তু। 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই স্লোগান কণ্ঠে তুলে জাতীয় পার্টিকে জনপ্রিয় করে তুলেছিলেন দলটির প্রতিষ্ঠাতা পল্লী বন্ধু খ্যাত হোসেন মোহাম্মদ এরশাদ। তার মৃত্যুর পর দলটির হাল ধরেন জিএম কাদের। নতুন বাংলাদেশকে সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয়ে বিডি আর্কাইভের সঙ্গে কথা বলেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা। গত 15 বছর জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, দেখেন, এরশাদ সাহেব হলো ফাউন্ডার ছিলেন জাতীয় পার্টির, এবং ওনার অ্যাডমিনিস্ট্রেশন একরকম ছিলেন। যেহেতু একজন রিটায়ার্ড আর্মি অফিসার, তাদের তো শাসন একরকম হয়। জিএম কাদের ওনার ভাই, উনি হলেন সিভিলিয়ান, একজন ইঞ্জিনিয়ার। তো আমি এরশাদ সাহেবের আমলও দেখেছি, তবে এরশাদ সাহেবের সঙ্গে খুব একটা ক্লোজ ছিলাম তা না, যাতে ছিল আমার। কিন্তু জিএম কাদের সঙ্গে আমি খুব কাছে থেকে মেশাতে আমি যে দেখলাম জিএম কাদের অ্যাডমিনিস্ট্রেশন একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স যে উনি কোনো কিছু সিদ্ধান্ত যখন নেন সেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন। উনি ফ্লুক্সের উপর কোনো সিদ্ধান্ত নেন না, হুট করে কোনো সিদ্ধান্ত নেন না। এটা একটা ওনার প্লাস পয়েন্ট, যার কারণে উনি ধরেন পার্টিটাকে হজবরল অবস্থা পেয়েছিলেন। বিকজ এরশাদ সাহেব উনি 9 years, নিয়ার অ্যাবাউট 10 years দেশ শাসন করেছেন ঠিকই, তখন একরকম ছিল। তখন 7.5-8 কোটি 9 কোটি হয়তো মানুষ ছিল, 10 কোটি হতে পারে ছিল। জিএম কাদের জাতীয় পার্টিকে পেয়েছে কখন? যখন বাংলাদেশের পপুলেশন হলো 16-17 কোটি, তখন জিএম কাদের জাতীয় পার্টি পেয়েছেন। তো এরশাদ সাহেবের শেষের দিকটা উনি তো আসলে খুব একটা অ্যাক্টিভ ছিলেন না। যেহেতু অ্যাক্টিভ ছিলেন না, তো অনেক দলের নতুন নেতা আসছে, নতুন নেতা এসছে চলে গেছে। এরশাদ সাহেব দলটাকে ঠিকমতো ফোকাস করতে পারেন না শেষ টাইমের দিকটাতে। তারপর ওনার মৃত্যুর আগে তো জিএম কাদেরকে দিয়ে গেলেন চেয়ারম্যানশিপ। তো জিএম কাদের ওই যে একটা হজবরল অবস্থা পেয়েছিল জাতীয় পার্টিটাকে, সেইটাকে উনি গুছানোর চেষ্টা করছেন বহুদিন ধরে। উনি এখনও অনেক যারা সিনিয়র নেতা, আমার অনেক সিনিয়র শ্রদ্ধেয় ওনারা অনেকে দল থেকে চলে গেছেন, নিজের ব্যক্তিগত কারণে চলে গেছেন। আর ওনার ওনার ওয়াইফ যিনি রওশন এরশাদ, উনিও এখন বয়স হয়ে গেছেন, এল্ডারলি লেডি। ওনাকে পুঁজি করে বেশ কিছু লোকজন জাতীয় পার্টি খুব ডিস্টার্ব করা শুরু করেছিল এবং এখনও করছে। আর এর আগের যে গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট, তাদেরই আসলে একটা ব্যাকআপ ছিল, ইন্ধন ছিল জাতীয় পার্টিকে ডিস্টার্ব করার জন্য। তো ওই একটা কারণে জাতীয় পার্টিকে ডিস্টার্ব করেছে, যার কারণে জিএম কাদের এখনও ডিফিকাল্টিস ফেস করছেন। আচ্ছা, এবং সেটা আমাদের তার দলীয় কর্মকাণ্ডে প্রভাব পড়ছে এবং সেভাবে জাতীয় পার্টি উনি এখনও গোছানোর চেষ্টা করছেন। তো ডিস্টার্ব আছে, অনেক নেতার আছে যারা ধরেন জিএম কাদের অ্যাডমিনিস্ট্রেশনটাকে পছন্দ করছে। কেন? বিকজ ওনার অ্যাডমিনিস্ট্রেশনটা অনেক ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। উনি কোনো ওই 6-9 বলার লোক না, উনি যা বলেন তা করেন। ওকে, হ্যাঁ, তো জাতীয় পার্টির নামে অনেক বদনাম আসে, সকালে এক বলে রাতে এক বলে। এগুলোর ব্যাকগ্রাউন্ডটা কী, এটা কিন্তু কেউ কিন্তু হাতিয়ে দেখে না যে আওয়ামী লীগ গভর্নমেন্ট অনেকভাবে ডিফারেন্ট ওয়েতে ডিস্টার্ব করেছে জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি মানে জিএম কাদের যখনই পার্লামেন্টে যে কিছু বলার চেষ্টা করেছেন এগেইনস্ট গভর্নমেন্ট বা গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেছেন বা গভর্নমেন্টের ভুল ত্রুটি তুলে ধরেছেন, তখনই ধরেন ওই যারা প্রো আওয়ামী যারা, তারা গিয়ে মনে করেন ওনার এগেইনস্টে কাজগুলি করেছেন। এই জন্য দলকে অনেক দুর্বল করে ফেলেছেন। এখন জিএম কাদের মাশাআল্লাহ উনি ভালো করছেন এবং উনি দলকে গোছানোর জন্য খুব উঠে পড়ে লেগেছেন উনি। তাহলে আমরা যদি বলি যে লাস্ট 15 ইয়ার্সে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকালীন সময়টাতে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল, সেক্ষেত্রে এই ডিস্টার্বগুলির কারণেই কি আপনার সরকারের বিরুদ্ধে খুব বেশি রাজপথে নামা বা এই কাজগুলি করতে পারেননি? এই সমস্ত ইন বিটুইন, এই সমস্ত মানে কনস্পিরেসির জন্য, ষড়যন্ত্রের জন্য? আসলে কি কনস্পিরেসি তো ডেফিনেটলি, এটা কনস্পিরেসি কি, এটা হলো
জাতীয় পার্টিকে ভেঙে ফেলার জন্য 3-4 টুকরো করার জন্য অনেক চেষ্টা করেছিল। ওকে। হ্যাঁ, যেমন ধরেন রওশন এরশাদ হচ্ছেন জি.এম. কাদেরের শ্রদ্ধেয় ভাবি, আমাদের জাতীয় পার্টির চিফ প্যাট্রন ছিলেন, কিন্তু ওনার কোনো পার্টিতে ওনার কোনো সদস্যপদ ছিলেন না। এখন জি.এম. কাদের যথেষ্ট সম্মান দিয়েছে। কিছু লোকজন যেগুলো এরশাদ সাহেবের আমলে কিছু বেরিয়ে গেছিলো বা সুযোগ সুবিধা নিয়েছে, ওই ধরনের লোকগুলো জি.এম. কাদের ওনার রওশন এরশাদকে নিয়ে আলাদাভাবে একটা দল করার চেষ্টা করে, যদিও ওটা কোনো রেজিস্টার্ড দল না। আচ্ছা। কারণ জাতীয় পার্টি মানে লাঙ্গল মানে হলো জি.এম. কাদের। তো এরকম অনেক এর আগেও তো গেছে জাতীয় পার্টি, যে আপনার আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি থেকে বেরিয়ে গেছেন, নাজিবুর রহমান উনি চলে গেছেন, কাজী জাফর উনি চলে গেছেন, অনেকেই চলে গেছেন এরকম। কিন্তু লাঙ্গল লিগে যে লাঙ্গলের জায়গায় ছিল, এখনও আছে। আর আরেকটা জিনিস কি, যে আপনার 24-এর ইলেকশনে যদি বলেন, 23-24 যেটা ইলেকশন যেটা হলো, সেইটাতে জি.এম. কাদের কখনোই নির্বাচনের মানে এই নির্বাচনের পক্ষে উনি ছিলেন না। কারণ জানে যেটা সাধারণ নির্বাচন, এটা একটা নির্বাচন, সাধারণ নির্বাচন, উনি যেতে চায়নি। এই সিনিয়র নেতারা যারা জাতীয় পার্টিতে বেরিয়ে গেছে, যারা রওশন এরশাদের সঙ্গে আছে, এনারাই কিন্তু ফার্স্ট জি.এম. কাদের কিন্তু উস্কালো যে আমাদের নির্বাচনে যাওয়া উচিত, আমি নির্বাচনে যাব। তখন জি.এম. কাদের একটা সভা ডাকলেন, সেই সভাতে সবার অনুমতি নিলেন। সবাই তখন বলল যে স্যার, মানে ওনাকে বললেন স্যার আপনি যে সিদ্ধান্ত, সেই আপনার সিদ্ধান্তের সঙ্গে আমরা আছি, কিন্তু ওই নেতাদের কথা হলো যে না আমরা নির্বাচনে যাব। যার কারণে জি.এম. কাদের আর অপোজ করতে পারেন নাই। তারপরে একটা পর্যায়ে যখন আপনার নির্বাচনের কাছাকাছি চলে আসলো, নমিনেশন ফর্ম বিক্রি করা শুরু হলো, ওই সময়টায় ওই নেতাদের মধ্যেই ইউটার্ন নিল আবার, যে না আমরা নির্বাচন করবো না। কেন করবো না? বিকজ তাদের কোনো এলাকা ঠিক নাই, তাদের কোনো মাঠে কর্মী নাই। হ্যাঁ, এই জিনিসগুলি কারণে তারা হটে পড়েছে। এখন দোষ দিচ্ছে জি.এম. কাদেরের। আচ্ছা। আরও মজার জিনিস দেখেন, লাস্ট ডে যেদিন আমাদের ওই প্রতীক বরাদ্দের লাস্ট ডে যেদিন ছিল সাবমিশনের, ওই দিনও জি.এম. কাদেরকে সকালবেলা অফিসে নিয়ে কিছু সিনিয়র নেতারা তাদের ইন্ধনে গোয়েন্দা সরকারের যতগুলো টুলস আছে এদেরকে দিয়ে জি.এম. কাদেরকে আটকিয়ে ফেললো অফিসে, যেন জি.এম. কাদের অফিস থেকে বের না হতে পারে, ছুটতে না পারে। তখন ফোর্সফুলি ওনাকে দিয়ে নির্বাচনে নিয়েছে, নাহলে উনি নির্বাচন যেতেন না। উনি কিন্তু নির্বাচনে যাবেন না সেটা জন্য চিঠি পর্যন্ত রেডি করে ফেলেছেন টাইপ আগের দিন রাত্রেবেলায়, যে উনি অফিস থেকে বেরিয়ে যাবে আর ওদিকে ডিক্লেয়ার হয়ে যাবে যে জাতীয় বয়কট করলো। আচ্ছা। তো এগুলো ঘুরে ফিরে এই জাতীয় পার্টির যারা বেরিয়ে গেছে তাদের একটা উস্কানি ছিল, আর ভিতরে যে পেছনে ছিল হচ্ছে ক্ষমতাসীন তারাই কাজ করেছে। তো আমাদের দেশে তো একটা মানে বড় বিপ্লব ঘটলো, ছাত্র বিপ্লব ঘটলো, ক্ষমতা চেঞ্জ হলো। আমরা এখন অন্তর্বর্তী সরকারের মানে অধীনে আছি। সেক্ষেত্রে তারা কিছু সংস্কারমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন, তারা কিছু সংস্কার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে অলরেডি অনেকগুলি স্টেপ নেওয়া হয়েছে। আপনার কাছে কী মনে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের কাজকর্ম সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? বা দেখেন, প্রথমত হলো অন্তর্বর্তী সরকার ওনারা যা করছেন এখন পর্যন্ত ঠিক করছেন। আর 15-16 বছরের কারাপশন, দুর্নীতি দেশের মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে, সেটাকে রিপেয়ার করতে লম্বা সময় লাগবে। কোনো সরকার, আফটারঅল ওনারা মানুষ, ওনারা রোবট তো না। ওনারা এখন এই সরকারের বয়স কতদিন হয়েছে? 1 মাসে বেশি হবে, ধরে নেন 35-40 ডেজ হয়েছে। এই 35-40 ডেজে দেশে কী বুঝাবে? ওনাদের টাইম দিতে হবে। যদি 6 মাস লাগে, 1 বছর লাগে, 2 বছর লাগে, টাইম দিতে হবে। কারণ গভর্নমেন্টের প্রতিটা জায়গায় রিফরমেশন দরকার আছে। আমাদের জুডিশিয়ারিকে রিফর্মের দরকার আছে। জুডিশিয়ারিকে ভেঙে দিয়েছে, সরকারি টুলসদেরকে নষ্ট করে দিয়েছে। তারপরে আপনি আসেন হলো ল অ্যান্ড অর্ডার ধ্বংস হয়ে গেছে, ব্যাংক বিমা প্রতিটা সেক্টর যদি ঠিক করতে হয় তাহলে এইটা 6 মাস 1 বছরও পারবে না। ওনাদেরকে সময় দিতে হবে, হ্রাস করলে হবে না। এবং আমরা ওনাদের সঙ্গে লাস্ট দিন মিটিং করে আসলাম, আমাদের 5 সদস্যের একটা টিম, জি.এম. কাদেরের নেতৃত্বে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা এই কথাগুলি বলে আসছি যে আমরা আপনার পাশে আছি, যখন আপনি ডাকবেন আমাদেরকে পাশে পাবেন। তবে এইটা
রিপেয়ার করতে যতদিন সময় লাগে আপনি সময় নেন। যদি প্রয়োজন হয় কনস্টিটিউশনের মধ্যে কিছু হাত যদি দিতে হয় দেন, তাও দেশের মধ্যে গণতন্ত্র রক্ষা করার জন্য যা যা করা লাগে আপনি করেন। তারপরে আমাদের চেয়ারম্যান সুন্দর সুন্দর কথা বলেছেন যে স্টুডেন্টদের জন্যই আজকে আমরা এই নতুন স্বাধীনতা, একটা দ্বিতীয় স্বাধীনতা দেখছি, এটা জিএম কাদের বলেছেন। এবং অ্যাট দ্য ভেরি ফার্স্ট ডে যেদিন প্রথম স্টুডেন্টরা নামে, সেদিন অনলি পার্সন দ্যাট ইজ জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, উনি কিন্তু প্রথম মুখ খুলেছিলেন। তখন বিএনপিও মুখ খোলে নাই, অন্য কোনো দলও মুখ খোলে নাই, একমাত্র জিএম কাদের। এটা ফুটেজ আপনারা সংগ্রহ করেন, পাবেন যে প্রথম মুখ কে খুলেছিল। উনি পুরা 100% সাপোর্ট দিয়েছিলেন এই স্টুডেন্টদেরকে। এবং এই কথাটা সেদিন চিফ অ্যাডভাইজার ওনাকে বললেন যে আমরা চাই ওই স্টুডেন্টদের যারা শহীদ হয়ে গেছে এবং যারা নির্যাতিত হয়েছে তাদের কম্পেনসেশন দেওয়ার জন্য, এবং ওদেরকে ভুলে গেলে হবে না, ওদেরকে মনে রাখতে হবে যেন আমরা যেন প্রতিটা ডে, এভরি ডে আমরা যেন তাদের কথা মনে রাখি। হ্যাঁ, তো তাহলে অ্যাটলিস্ট যে ওরা যে রেভলিউশন করে যেভাবে ওরা আমাদেরকে এই একটা নতুন স্বাধীনতা দেখিয়েছে, ওদেরকে ভুলে গেলে হবে না। তারপরে আমাদের জিএম কাদের আরও বলেছেন, যেমন ধরেন আমাদের এই যে অবৈধ সম্পদ যেগুলো দেশ থেকে বেরিয়ে গেছে, অর্থ চলে গেছে, এগুলোকে ফেরত আনার ব্যবস্থা করে এটা দেশের কাছে লাগানোর জন্য এইটু আমরা বলেছি। আর আমরা বলেছি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না, এটা এই দিকে তাকানো উচিত। আর ওই সেম ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী, তিনি পার্টির চেয়ারম্যান বা পার্টির সভাপতি, এটা অ্যালাউ করা যাবে না। এগুলোর মধ্যেও রিফরমেশন আনা দরকার, উনি এটা বলেছেন। আপনার দুইটা গঠনতন্ত্রের পক্ষে, মানে একটা দেশের গঠনতন্ত্র, একটা দলীয় গণতন্ত্র। হ্যাঁ, সব দিকে ঠিক। এবং উনি এটা বলেছেন যে এখন বর্তমানে আমাদের যে রাষ্ট্রপতি আছেন, ওনার সব পাওয়ার তো ক্ষমতা নিয়ে আনা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে, এবং ওইখান থেকেও কিছু চেঞ্জেস আনা দরকার। রাষ্ট্রপতির হাতেও কিছু মানে যেটা থাকা উচিত, যেটা হয়, যেন একটা প্রাইম মিনিস্টার যেন ট্রান্সপারেন্সি যেন থাকে, প্রাইম মিনিস্টার যেন জবাব দিতে থাকে রাষ্ট্রপতির কাছে, সেটা নিজেকে অলিনল না মনে করে। হ্যাঁ, এটা করতে হবে আমাদের। আচ্ছা, আসলে আপনাদের জাতীয় পার্টি থেকে এই বিষয়টা অন্তত ক্লিয়ার যে আপনারা মানে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে আমাদের রাজি আছি, ওনারা যতদিন সময় নেবে আমাদের রাজি। এখন যেটা হচ্ছে যে আমরা একটা এক্সিস্টিং কনস্টিটিউশনের মধ্যে আছি, সেইখানে পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার পরে 90 দিনের মধ্যে ইলেকশন একটা বাধ্যবাধকতা আছে। তো সেক্ষেত্রে মানে এইটার ক্ষেত্রে মানে সাংবিধান মানে সব যে বিষয়ই তো সমালোচক থাকেন, তো এই বিষয়টা ওনারা বলতেছেন যে এই সরকার আসলে ইন এ সেন্স 30 আফটার 90 ডেজ এটা অবৈধ হয়ে যাবে। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? দেখেন, আমি তো আসলে সংবিধান বিশেষজ্ঞ না, আর সংবিধানের সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নাই। তবে আমি যেটুকু বুঝি আমার জ্ঞানে, এবং সেদিন মিটিং চিফ অ্যাডভাইজারের সঙ্গে আমাদের চেয়ারম্যানের মিটিং হতে যেটা বুঝলাম, সেটা ওই যে বলা হয় কনস্টিটিউশন চেঞ্জ করার, কনস্টিটিউশনের মধ্যে হাত দিবেন। তা আমি জানি কনস্টিটিউশনের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ করতে পারবে। আচ্ছা, হয়তো 90 ডেজের জায়গায় 1 ইয়ারও নিতে পারবে। সবই কনস্টিটিউশন, আর সবই তো আমাদের দ্বারাই তৈরি, আমাদের জন্যই, আমাদের দ্বারা তৈরি এবং আমাদের জন্যই তৈরি এটা। তো সেই হিসেবে আমাদের জন্য যেটা তৈরি, তো সেই হিসেবে আমাদের সব পলিটিক্যাল দলরা যদি এগিয়ে আসে, তারাই সমাধান বের করে দিতে পারবে। এটা 90 ডেজের জায়গায় 1 ইয়ার কী করে নেয়, 1 ইয়ারের জায়গায় 2 ইয়ার্স কী করে নেওয়া যায়, ওইভাবে করতে পারবে এটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা বেশ ভয়াবহ বন্যা, এখনও শেষ হয়নি, বিভিন্ন জায়গায় আছে, সেই বন্যায় আসলে জাতীয় পার্টির পার্টিসিপেশন মানে কতটা সন্তোষজনক আপনার কাছে মনে হয়? এই ফ্লাডে আমাদের দল থেকে আমরা ফান্ড ক্রিয়েট করে আমরা যেখানে এফেক্টেড জায়গায় আমাদের নেতাকর্মীরা ওখানে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। যেটা আপনি জানেন 88-এর বন্যা, তারপর একটা 86-তেও একটা বন্যা হয়েছিল, এগুলো সবই কিন্তু এরশাদ সাহেবের আমলেই। তো ভয়াবহ বন্যা, তখনও উনি যেভাবে করে গেছেন, এইবার আমরা হয়তো ওইভাবে করতে পারিনি, কারণ আমার ক্ষমতায় নাই। আমাদের যার নেতাদের যার যেটুকু ক্যাপাসিটি ছিল, সে ক্যাপাসিটি অনুযায়ী আমাদের নেতারা কিন্তু ডিস্ট্রিবিউট করে গেছে, এবং এখনও আমরা আছি, এটা কন্টিনিউশনের মধ্যে এখনও আছে আমাদের। এখন যেটা হচ্ছে যে সবাই হচ্ছে তার দল গোছানো শুরু করেছে, কারণ
একটা ইলেকশন তো সামনে আছেই, সেটা মানে 3 মাস পরে না 1 বছর পরে ডাজন্ট ম্যাটার, বাট আমরা একটা ইলেকশনের মুখোমুখি দাঁড়িয়ে, সামনে ইলেকশন হবে, সবাই দল গোছাচ্ছে, কর্মী সম্মেলন গোছাচ্ছে, সব মিলে জাতীয় পার্টির প্ল্যানিংটা কি? আমরাও দল গোছাচ্ছি। আমাদেরকে দেখেন, আসলে কি আমরা তো আসলে ভিক্টিমাইজড হলাম বিএনপি আর আওয়ামী লীগের দ্বারা, দুজন দ্বারা ভিক্টিমাইজড। বিএনপি যখন ক্ষমতা আসলো তখন ঈশ্বর সাহেবের নামে বেশ কয়েকটা মামলা দিল, দিয়ে জেল ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে গলা মধ্যে রশি করে রেখে দিলেন। তারপরে জোরপূর্বক নির্বাচন করলেন, যা গেল। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আওয়ামী লীগ 2টা নির্বাচনে কিন্তু এরশাদ সাহেবকে কিন্তু সিএমএ আটকে রেখে দিয়েছিল, আটকে রেখে দিয়ে রওশন সাহেবকে ফ্রন্টে নিয়ে এসে নির্বাচনে দিয়েছিলেন। অথচ সেখানে এরশাদ সাহেব উনি প্রত্যাহার করে নিয়েছিলেন, 14তে জিএম কাদেরও প্রত্যাহার করে নিয়েছিলেন। জিএম কাদেরটা সরকার অ্যাকসেপ্ট করে নিয়েছে প্রত্যাহার, কিন্তু এরশাদ সাহেব এটা অ্যাকসেপ্ট করেন নাই। দেখিয়েছে, এক্সকিউজ দেখেছে কি, উনি ফিজিক্যালি উনি ওটাকে প্রত্যাহার করেন না বলে অ্যাকসেপ্ট না, অথচ জিএম কাদেরটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে ওরা। এইভাবে জোর করে এরশাদ সাহেবকে নির্বাচনে এনে, এবং উনি অনেক কথা বলেছেন, উনি মানে মিডিয়াতে এসে বহুবার বলেছেন এই নির্বাচনে আমি অ্যাকসেপ্ট করি না, কিন্তু এটা কে শুনবে। তারপর ওনাকে জোর করে ওনাকে বিশেষ দূত বানিয়ে রাখলেন অফিসে, ঘরে বসে রেখে, এটাও বলেছে। তো আমাদেরকে পলিটিক্স আসলে করতে দেওয়া হয় নাই। যখনই আমরা পলিটিক্স করতে চেয়েছি তখনই আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করিয়েছে রওশন গ্রুপের কিছু লোকজন। তো এখন হলো আমাদের হাই টাইম পার্টিটাকে গুছানোর। আমরা তো বেশি মেইন ফোকাস করছি নর্থ বেঙ্গলটা। আমাদের নর্থ বেঙ্গলে এখনও যদি আমরা ঠিক মতন যদি আমাদের প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থেকে যদি আমরা ঠিক মতো কাজ যদি করি, আমার বিশ্বাস আমরা এখন 12 থেকে 13টার উপরে আমরা সিট আনতে পারবো। শুধু নর্থ বেঙ্গলি, তো অন্যান্য টুকটাক আছে, সেদিকে আমি নাই যাই, বাট নর্থ বেঙ্গলটাতেই আমরা আনতে পারবো। সো তার মানে জাতীয় পার্টি একটা ভালো একটা জায়গায় আসতে পারবে। এখন হলো আমাদের রাইট টাইম, বিকজ এখন আমাদের ডিস্টার্ব করার কেউ নাই। তবে শুনছি যে কিছু দুষ্টু লোকরা কিছু নেতাকর্মীদের নামে ফলস কিছু মামলা দেওয়ার চেষ্টা করছে, মামলা দেওয়ার চেষ্টা করছে। এইটা একটা অ্যালার্মিং, তার মানে একটা পলিটিশিয়ান যদি সে জনসম্মুখে এসে বলতে যায়, তখন তাকে ডিস্টার্ব করা। এটাও আমি মনে করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের মানে যারা আছেন জুডিশিয়ারি সিস্টেমে যারা আছেন, ওনাদের এটারও ভালো করে দেখা উচিত। যে কোনো মানুষ যে কোনো মামলা নিয়ে আসলে মামলা যদি অ্যাকসেপ্ট না করে, আগে ওটা মেরিটটা দেখা উচিত, কতটা গ্রহণযোগ্যতা আছে, ওইটাকে আগে একটা তদন্তে বিফোর রিসিভিং এনি কোর্টে, তার আগে তদন্তে পাঠানো উচিত। তদন্ত করার পরেই মামলাটা নেওয়া উচিত। তো সেক্ষেত্রে এই যে ঢালাওভাবে মামলা হচ্ছে, এতে আপনার কি মনে হয় যে মানে আগামী নির্বাচনের পরিবেশ কতটা মানে? দেখেন, যেভাবে মামলা হচ্ছে এটা যদি কন্টিনিউ থাকে, তাহলে তো আমি বলবো আওয়ামী লীগ 15-16 বছর যা করেছে তার রিপিটেশন তাহলে একই হচ্ছে। সো আমার মনে হয় না এটা হয়তো আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এটা হয়তো দেখছেন জিনিসটা, এটা আমাদের চিফ অ্যাডভাইজার উনিও বলেছেন বিষয়টা আমরা দেখছি। তারপর আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল, উনিও বলেছেন যে এইভাবে মামলা হবে না, আমরা জিনিসটাকে আরও ভালো মতন দেখছি, এবং উনি ইনস্ট্রাকশনও দিয়েছেন, আমি যেটা জানি কোর্টকে, উকিলদেরকে মামলা নেওয়া হয়, মামলা না হোক, কিন্তু এর আগে তদন্ত যেন করা হয় ঠিক মতন। হুটহাট করে মামলা নিলাম, তদন্ত করে ওরা বোঝা উচিত কার নেওয়া উচিত কার নেওয়া উচিত না। আমরা নির্বাচনে গেছি বলে আমরা এনিমি, ইটস নট লাইক দ্যাট। এটাকে বুঝতে হবে যে নির্বাচনে যাওয়াটা কোনো অন্যায় না, এটা একটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু নির্বাচনে আমরা এটাও জানতে হবে নির্বাচনে কেন গিয়েছিলাম, কীভাবে গিয়েছিলাম, এই হিস্ট্রিও সবাই জানা উচিত। এখন জাতীয় পার্টির আগামী নির্বাচনের পরিকল্পনা কি? মানে 300 আসনে কি জাতীয় পার্টি এককভাবে যাবে না কারোর সঙ্গে জোট হওয়ার কোনো পরিকল্পনা আছে? এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই। এখন পর্যন্ত আমরা 300 আসন নিয়ে আমরা ফোকাস করবো সামনের দিকে। সেক্ষেত্রে মানে জাতীয় পার্টির মানে আপনাদের মানে ফলাফল কি আশা করতেছেন, কি হতে পারে? আমি বললাম
যদি আমরা 2 বছর আমরা যদি সময় যদি পাই এখন, যে পলিটিক্স থেকে দূরে সরে গেছিলাম, করতে পারিনি, তাহলে আমরা দলটা গোছাতে পারলে ভালো একটা রেজাল্ট আমরা দিতে পারবো। আচ্ছা, বাংলাদেশে আমরা লাস্ট 15 ইয়ার্স মানে এটা অলিখিতভাবে বোঝানো হয়েছে যে ভারত প্রেমটা আসলে আমাদের দেশপ্রেমের অংশ। এটা অলিখিতভাবে। আবার মানে যারা যখন চলে গেল বা ক্ষমতা ছিল টোপর হলো, তারা হচ্ছে যে এখন যেটা হচ্ছে যে আমরা একেবারেই এগেনস্ট ইন্ডিয়ান, মানে এভরিবডি ইজ স্পিক আউট অ্যাবাউট দিস। তো এইটা হচ্ছে যে মানে আপনি পররাষ্ট্রের মানুষ, সেই জন্য আপনি বলবো যে আমাদের কূটনৈতিক সৌজন্যতার জায়গা থেকে আমাদের জন্য আসলে কোন অবস্থানটা আমাদের জন্য প্রপার? দেখেন, ইন্ডিয়া কিন্তু আমাদের নেইবার কান্ট্রি। ইন্ডিয়া কিন্তু আমাদের চতুর্দিকে, একটা সাইড বাদে চতুর্দিকে কিন্তু ইন্ডিয়া আমাদেরকে কভার করে আছে। এটা ভুলে গেলে হবে না, নেইবার কান্ট্রি, ওদেরকে ছাড়া আমরা কিছু করতে পারবো না। বাট আমরা আমাদের সার্বভৌম একটা দেশ, সেই দেশের ব্যক্তি স্বাধীনতাও ধরে রাখতে হবে আমাদের, রেখে আগে আমাদের স্বার্থ আগে দেখতে হবে, তারপরে আমরা আরেক দেশের স্বার্থ দেখব। যেটা এর আগের সরকার যেটা করেছে, একতরফা করে গেছে, আরেক দেশের স্বার্থ নিজের দেশকে সে দেখেনি, নিজের দেশের কথা ভালো চিন্তা করেন নাই। তবে এখন আমাদের যেটা হবে, 2 দেশের স্বার্থের জন্যই 2 দেশেরই একসঙ্গে কাজ করা উচিত, এবং আমরা ওইভাবেই আশা করছি ইন্টারিম গভর্নমেন্টও করবে, সামনে পলিটিক্যাল গভর্নমেন্টও যেই আসুক তারাও ওদের সঙ্গে ফ্রেন্ড বলতে যেটা বোঝায় একসঙ্গে মিলে মিশে একসঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করা। হাইকোর্টে রিট হয়েছিল, আপনি জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দল হিসেবে। এক্ষেত্রে আসলে মানে জাতীয় পার্টির ভিউ কি? শুনেন, হাইকোর্টের থেকে যে গ্রাউন্ড দেখিয়ে ওটাকে নাকচ করে দিয়েছে, আমাদের একই গ্রাউন্ড, যে আওয়ামী লীগ একটা পুরানো ঐতিহাসিক দল, এখন সবাই তো, এবং একটা রেজিস্টার্ড দল, তো কেউ তো আওয়ামী লীগের সবই তো খারাপ না, 100% লোক তো খারাপ না। এখন হয়তো মানে ওই আওয়ামী লীগ যে যাদের দিয়ে গভর্নমেন্ট ফর্ম করিয়েছিল তাদের মধ্যে সবই খারাপ তাও আমি বলবো না, তাদের মধ্যে কিছু লোকের জন্য বাকি সবাই বদনাম হয়ে গেছে। আর আওয়ামী লীগ এত পুরনো দল, আওয়ামী লীগে এখনও দেখবেন এমন এমন ঘরে যাবেন যে বাপদাদার আমল থেকে রাজনীতি করে আসছে, আওয়ামী লীগকে সাপোর্ট করে আসছে, তো ওই ভোটগুলোকে কোনোদিন আওয়ামী লীগের থেকে সরাতে পারবেন না আপনি। সো আওয়ামী লীগের ব্যক্তিগত কিছু ভোট ব্যাংক আছে যেগুলো কোনোদিন কেউ ডিস্ট্রয় করতে পারবে না। সো গণতন্ত্র, আমরা গণতন্ত্র নিয়ে যদি চিন্তা করি, তাহলে ওই আওয়ামী লীগ গভর্নমেন্ট কী করেছে সেটার দিকে তাকিয়ে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না। আওয়ামী লীগকেও সংশোধন হতে দিতে হবে, আওয়ামী লীগকেও পলিটিক্স করতে দিতে হবে। এখন এই যে নেতাকর্মীদের ভাবে যে ঢালাও যেটা হচ্ছে, মামলা মোকদ্দমা বা সব হত্যা মামলার অনেকে আটক করা হচ্ছে, মানে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন একজন রাজনীতিবিদ হিসেবে? আমি কিছু আগে বলেছিলাম কিন্তু যে ফলস মামলা যেটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলা হয়েছে, ডিফারেন্ট জায়গায় আমরা মিডিয়াতে বলছি আমরা যে এই ফলস মামলাগুলা কোর্টে অন্তর্ভুক্ত করার আগে কোর্টের উচিত এটাকে আগে তদন্ত করতে পাঠানো উচিত, এটা করতেই হবে। কারণ এগুলো প্র্যাকটিস যদি বন্ধ এখন না হয়, তাহলে নির্বাচন দিয়ে লাভ নেই। কারণ নির্বাচন যে সরকার আসবে সেই সরকার একই জিনিসই কন্টিনিউশন করে যাবে, হয়রানি করার জন্য রিপিট করে যাবে। ওই জন্যই আমরা বলেছি যে এইটাকে এখানে ভালোভাবে ফোকাস করা উচিত। পররাষ্ট্র ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মিয়ানমার দীর্ঘদিন যাবৎ বিরক্ত করছে এই রোহিঙ্গা পারপাসে। এই গত পরশু দিনের সম্ভবত 8,000 বাংলাদেশ অনুপ্রবেশ করেছে, এবং আমাদের 8,000 শুনলাম কবে, পরশু দিন আমি নিজে দেখলাম। হ্যাঁ, নতুন করে। এখন যেটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশ, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আর একজনকেও আমরা অ্যালাউ করবো না। সেক্ষেত্রে আসলে আমরা মিয়ানমারের সঙ্গে আমাদের কি বলে ডিপ্লোম্যাটিক পলিসিটা কী হওয়া উচিত একদম এক্স্যাক্ট? দুটো জিনিস বলবেন। একটা হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্টের একটা পলিসি ছিল, মানে এটা কি ঠিক ছিল কিনা, আর আসলে কি করা উচিত আমাদের মিয়ানমারের সঙ্গে? দেখেন, আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করেছে সেটা তো ব্যক্তি স্বার্থের জন্য করেছে। তারা আসলে বেসিকলি মায়ানমারকে আশ্রয় দেওয়ার জন্য কাজটা করেনি, আমার যেটা মনে হয়। এটা তার ব্যক্তি স্বার্থের জন্য করেছিল, আন্তর্জাতিক মহলের কাছে আওয়ামী লীগের নিজস্ব একটা সাপোর্ট রাখার জন্য এই কাজটা করেছিল। আর মায়ানমার যেহেতু আমাদের নেইবার কান্ট্রি,
তো নেইবারিং কান্ট্রি হিসেবে আমরা তো ওদেরকে ফেলে দিতে পারবো না। তবে আমাদের এখন অনেক স্ট্রিক্ট হওয়া উচিত মায়ানমারের সঙ্গে যে কোনো ধরনের ট্রেড বাণিজ্য যাওয়ার আগে, কারণ ওরা আমাদের বন্ধু না, ওরা হলো আমার দুশ্মন। ওরা সুযোগ পেলে আমাদের নট অনলি রোহিঙ্গা, সুযোগ পেলে ওই একটা পার্ট ওরা দখলে নিয়ে নিতে পারে। মাঝখানে ওরা চেষ্টা করেছে তো সেন্ট মার্টিন ডিস্টার্ব করার। সো মায়ানমারের সঙ্গে আমাদের কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করে করা উচিত। ফেলতে পারবো না, অনেক ওদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে, কিন্তু প্রতিটা জিনিস চিন্তা ভাবনা করে করা উচিত মায়ানমারের সঙ্গে। মানে শেখ হাসিনা মানে এই মুহূর্তে আশ্রয় এই ক্যাটাগরিতে আসলে ভারতে প্রবেশ করেন, এই মুহূর্তে আশ্রয় মানে নয়াদিল্লি কর্তৃপক্ষ যেটা বলেছেন সেখানে উনি আছেন, তার নামে তো ইন্টারন্যাশনাল কোর্টও মামলা, সব জায়গায় মামলা হচ্ছে, হত্যা মামলা হচ্ছে। আপনার কাছে আমরা একজন মানে কী বলে কূটনৈতিক বিশেষজ্ঞ হিসেবে জানতে চাইব যে যদি বাংলাদেশ সরকার আবেদন করে ভারত সরকার আসলে কী পদক্ষেপ নিতে পারে, আপনার ধারণা কী? দেখেন, আমাদের তো বন্দি চুক্তি একটা আছে ভারতের সঙ্গে, যেগুলো মামলা ওনার নামে ফাইল হচ্ছে এভরি ডে। তো ওগুলা থেকে যদি ওয়ারেন্ট ইস্যু এখন হয়, তখন আমরা ইন্টারপোলের মাধ্যমে সহযোগিতা চেতে পারি। আমরা ইন্টারপোলের কাজই তো এটা সহযোগিতা করা, তো সহযোগিতা নিতে পারি আমরা ইন্ডিয়াকে বোঝানোর জন্য যে আমাদেরকে শেখ হাসিনাকে যেন ফেরত দেওয়া হয়, বিকজ তার নামে মামলা আছে। তো আমার মনে হয় ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার মনে হয় না ইন্ডিয়া এমন কোনো স্টেপস নেবে। আমি বিশেষ করি ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিবে এবং দেওয়া উচিত। জাতীয় পার্টি যদি আগামীবার এই নেক্সট ইলেকশনে যদি ক্ষমতায় যায় কিংবা ক্ষমতার অংশীদার হয়, ক্লিয়ার এটাতে যদি জোটের অংশ হয়, সেক্ষেত্রে জাতীয় পার্টি কোন বিষয়টা আসলে সবার প্রথম কোনটা প্রায়োরিটি দিবে? প্রথম প্রায়োরিটি দিব, আমাদের প্রথম প্রায়োরিটি দিতে হবে শিক্ষা, ল অ্যান্ড অর্ডার, আর হলো হেলথ। এই তিনটা জিনিস মাস্ট। ফোর্থ হলো গিয়ে যুব সমাজ, কারণ যুব সমাজ আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। একটা সময় ছিল এরশাদ সাহেব আমল পর্যন্ত যুব সমাজ যারা বিদেশে পড়তে গেছে, শতকরা 100-এর মধ্যে আপনার 85%, 90% ফেরত আসতো। আর এখন হয়ে গেছে এটা উল্টা। তখন দেশ মেধাহীন হয়ে যাচ্ছে। যুব সমাজকে আগে প্রোটেক্ট করতে হবে। দেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে, এত প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে, যুব সমাজ বিদেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন তারা যায়? বিকজ তারা দেখছে দেশে ফিউচার নাই। এই জন্য এখানে কর্মসংস্থান তৈরি করতে হবে এই যুব সমাজের জন্য, যেন যুব সমাজ বুঝে যে আমি যে প্রফেশনের উপর দিয়ে বা আমি যে সাবজেক্টের উপর থেকে আমি গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে আসছি, আমার মূল্যায়ন আমার দেশে আছে, আমার দেশকে আমার সার্ভ করতে হবে, এটা যেন যুব সমাজ বুঝে। মানে নতুন যে সরকার আসবে তার জন্য বাংলাদেশের চ্যালেঞ্জগুলো ফেস করা কি খুব কঠিন হবে? হ্যাঁ, শেখ হাসিনা গভর্নমেন্ট দেশটাকে রেপ করে গেছে, মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে। এই দেশকে ও যত ভালো জ্ঞানী লোকই আসুক না কেন, এই দেশকে উঠিয়ে তুলতে দীর্ঘ সময় লাগবে। রিজার্ভ খালি করে দিয়ে গেছে, ঋণ করে গেছে সারা বিশ্বের কাছে। এই যে সেদিন তো গতকালকে নিউজ শুনলাম, কর্ণফুলী টানেল ঢাকঢোল পিটিয়ে ওপেন করেছে, এত টাকা ব্যয়বহুল খরচ করে, এখন শোনা যাচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি। তাহলে এটা কমপ্লিট লস প্রজেক্ট। তাহলে এখন উচিত কী হবে? ওই পার্টিকুলার এলাকাতে ওখানে কর্মসংস্থান তৈরি করা, মিল ফ্যাক্টরি তৈরি করা, যেন এই কর্ণফুলী টানেল থেকে যেন আমাদের জন্য ইনকাম যেন বাড়ে। এছাড়া আর কোনো রাস্তা নাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক সময় দিলেন। বিডিআর ক্যাবের পক্ষ থেকে আপনার প্রতি এবং জাতীয় পার্টির প্রতি মানে কী বলবো শুভকামনা রইল। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ।